6.5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম $40। চাহিদার বিপরীতে অতিরিক্ত যোগানের কারণেই মূলত তেলের দাম কমছে বলে বলছেন বিশেষজ্ঞরা। 2005 সালে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70। এরপর 2008 সালের জুনে তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $146। এটাই ছিল গেল 10 বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম। এরপর ধস নামে বিশ্ব অর্থনীতিতে, কমতে থাকে তেলের দাম। এক পর্যায়ে 2009 সালের ফেব্রুয়ারিতে তেলের দাম হয় $44। এরপর আবার ঘুরে দাঁড়ায় বিশ্ব অর্থনীতি, বাড়তে থাকে দাম, যা 2011 সালে দাঁড়ায় ব্যারেল প্রতি $116। 2014 সালের জুন থেকে কমতে থাকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। এরপর থেকে চলতি বছরের মে পর্যন্ত 60% পর্যন্ত কমে তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম $40, যা 6.5 বছরের মধ্যে সর্বনিম্ন। দাম কমার পেছনে অতিরিক্ত যোগানই প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, চাহিদার প্রতি খেয়াল না করে সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে উৎপাদনকারী দেশগুলো। অন্যদিকে চীনসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক সমস্যা থাকায় বিশ্ববাজারে কমে গেছে জ্বালানি তেলের চাহিদা। বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়ে যাওয়া এবং ইরানের উপর পশ্চিমা অবরোধ প্রত্যাহারের কারণেও তেলের দাম কমেছে বলছেন বিশ্লেষকরা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ববাজারে গত বছরের জুন থেকেই কমছে জ্বালানি তেলের দাম। সর্বশেষ প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম নেমে এসেছে $40, যা 6.5 বছরের মধ্যে সবচেয়ে কম। 2008 সালে এই দাম উঠেছিল $146। তবে এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকলেও দেশে এর প্রভাব পড়েনি। এতদিন তেলের দাম না কমানোর পক্ষেই মত ছিল সরকারের নীতি নির্ধারকদের। তবে রোববার অর্থমন্ত্রী আগামী সেপ্টেম্বরের মধ্যেই দাম কমানোর কথা জানান। I have not fixed a date, but I'll fix it in the next 2 weeks or more. I'll have a meeting on this price of petroleum product price. তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন ভিন্ন কথা। না, আমি আগেও বলেছি যে এই মুহূর্তে আমরা তেলের দাম, জ্বালানির দাম আমরা কমাচ্ছি না, এইভাবে পরিকল্পনা নেই। যেহেতু বিপিসি বহুদিন যাবৎ ভর্তুকি কম দামে তেল দিয়েছেন, সেই জায়গাটা আমরা অ্যাডজাস্টমেন্টে আছি। হঠাৎ করে দাম কমিয়ে দিলে পরে সব জায়গাতে কিভাবে এফেক্ট হবে সেটাও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, তেলের দাম কমানো হলে পণ্যের উৎপাদন খরচ কমে আসবে। জ্বালানি মূল্য যদি অ্যাডজাস্ট করা হয়, তাহলে একদিকে আমাদের যে সমস্ত জেনারেটরগুলি ডিজেলে চলছে সেখানে আমাদের সাশ্রয় হবে, এক। আর 2 নম্বর, যে পরিবহন খরচ যেটা আমরা সাশ্রয় করতে পারবো, সেখানে কস্ট অফ প্রোডাকশন কিছুটা আমাদের সহায়তা করবে কমিয়ে আনার জন্য। আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু সকলেই কিন্তু রিভিউ করেছে, যে কারণেই কিন্তু তাদের প্রায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আর আমাদের প্রায় সক্ষমতা কিন্তু কমে আসছে। আমি মনে করি সময় এসেছে। আগের তুলনায় অর্ধেকেরও কম দামে তেল আমদানি করায় গত জানুয়ারি থেকে লাভে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 55 লাখ মেট্রিক টন। এর 95% সরাসরি বিদেশ থেকে আমদানি করে বিপিসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতদিন ধরে এই তেলের সাবসিডি দিয়ে আসছে। তেলের দামটা এক অর্থে আন্তর্জাতিক বাজার যা ছিল, যে মূল্যে কেনা হতো তার চেয়ে অনেক কম দামে দেয়া হতো। তো সেই যে বড় ধরনের একটা এটার বোঝা ছিল, সাবসিডির বোঝা, সেটা অনেকটা কমাবার জন্য এই একটা বিলম্বিত কমানোর কাজ। বিপিসি যদি একসময় জনগণকেই উপকার দিয়ে থাকে, দাম 1/3 নেমে গেছে, তারপরেও আমি চালিয়ে গেলাম, তখন তার মানে দাঁড়ালো যে আমি শুধুমাত্র তার অতীত উপকারের ঋণ শোধ করছি তা না, আমি তার বর্তমান ইনএফিসিয়েন্সি, তার অতীত ইনএফিসিয়েন্সি, তার অন্যান্য অদক্ষতার বোঝাটাও জনগণের উপর চাপিয়ে দিচ্ছি। বিদ্যুৎ উৎপাদনে তেলের দামের যে লাভ হচ্ছে, সেই লাভটা আপনি বিদ্যুৎ খাতের সাবসিডিতে সমন্বয় করেন, আপনি তেলের দাম কমিয়ে নয় সমন্বয় করেন, তাহলে আপনার বিদ্যুৎ উৎপাদনে আমরা বলেছি যে তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে এবং ভর্তুকি ওই টাকা থেকে দেন, তাহলে সরকার।
এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। স্বাগত জনাব নসরুল হামিদ। প্রথমেই জানতে চাইব যে তেলের দাম নিয়ে নানান রকম আলোচনায় চলছে এবং আমরা দেখেছি যে অর্থমন্ত্রী একরকম বক্তব্য দিয়েছেন যে হয়তো সামনেই অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আপনার মতামত আমরা দেখলাম। আসলে তেলের দামের ক্ষেত্রে আপনাদের চিন্তা কি, অর্থাৎ জ্বালানি মন্ত্রণালয়ের চিন্তা কি? আমরা তো আগেও বলেছি যে এই তেলের দাম এই মুহূর্তে কমছে না, এবং আমরা চাচ্ছি সামনে কমবে কি কমবে না সেটা সরকার পরবর্তীকালে ডিসিশন নেবেন, কিন্তু এই মুহূর্তে দাম কমছে না তেলের দাম। কারণ আমরা মনে করছি যে বিপিসি এখনো যে ভর্তুকিতে আছে এবং যে পরিমাণ টাকা তার লাইবিলিটিস রয়ে গেছে বিভিন্ন ব্যাংকে, সেগুলোকে সমন্বয় করা দরকার। একটা বিষয় জানতে হবে। তো আমি বারবার একই কথা বলে আসছি, মাননীয় অর্থমন্ত্রী যেটা বললেন এই ব্যাপারে ওনার সাথে আমার হয়েছে, উনি আমাদের সাথে বসতে ইচ্ছুক, আমাদের সাথে নিয়ে বসবেন। জনাব নসরুল হামিদ, আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু শামসুল আলমের কাছে যাব। জনাব শামসুল আলম, তেলের দামের ক্ষেত্রে আপনি একটা সমন্বয়ের কথা বলছেন। তেলের দামটা আসলে কিভাবে সমন্বয় করা প্রয়োজন, এবং আমরা জানি অর্থনীতিবিদরাও যেটা বলছেন সেটা হচ্ছে পণ্যের মূল্যের যে একটা কম্পিটিটিভনেস, সেটা যদি বাড়াতে হয় বিশেষ করে আমাদের রপ্তানি পণ্যের ক্ষেত্রে, তাহলে তেলের দামটা কমালে রপ্তানিকারকরা উপকৃত হবেন। এই বিষয়গুলো সবকিছু সমন্বয় করে কিভাবে তেলের দাম নির্ধারণ করা সম্ভব? প্রথম যে বিষয়টি আমাদের ভাবা দরকার, যে সরকার কোনো মুনাফামুখী কার্যক্রমের সঙ্গে জড়িত হতে পারে না। সরকারের কার্যক্রম সবসময় সার্বক্ষণিকভাবে এবং দর্শনগত দিক দিয়ে এবং নীতিগত দিক দিয়ে জনগণের জন্য কল্যাণকর হতে হবে। আজকে বিপিসি যে লাভ করছে, সেই লাভজনক অবস্থা সরকারের সেই দর্শনগত জায়গার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে বা সাংঘর্ষিক অপরিস্থিতি তৈরি হয়েছে। এই কথাটি আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং সরকারকেও বিবেচনায় নিতে হবে। বিবিসির লাভকে যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছেন প্রতিমন্ত্রী মহোদয়, আমি তার সঙ্গে ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি যে কোনোভাবেই হোক না কেন এই লাভের ফলভোগ জনগণের কাছে দৃশ্যমান করতে হবে। ভূতপূর্ব যে সমস্ত ঘাটতি বা ভর্তুকির কথা আলোচনায় এসেছে, সেসব আলোচনায় একটি কথাই বলা যায় যে ভর্তুকির টাকা বা ভর্তুকির ঘাটতি প্রতিটা অর্থ বছরে বাজেটের উন্নয়ন খাত থেকে বা নানাভাবে সমন্বয় হয়ে যায়। তারা আর কোনো আমরা আবার আপনার কাছে ফিরে আসছি। আমরা নসরুল হামিদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ওনাকে আমরা পেয়েছি আবার। আমরা একটু নসরুল হামিদের কাছে যাব। জনাব নসরুল হামিদ, এই যে দাম নিয়ে বিপিসির যে বিপক্ষে যে কথাটি বলা হচ্ছে যে এখন মানে লাভ করা, এইটি কতটুকু সরকারি যে নীতি সেটির সঙ্গে, অর্থাৎ মানুষকে সার্ভিস দেওয়ার যে নীতি সেটির সঙ্গে সাংঘর্ষিক কিনা? জনাব নসরুল হামিদ। এখন কি করব? আমরা মনে হয় নসরুল হামিদের সঙ্গে সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব শামসুল আলম, আপনার কাছে আবার ফিরে আসছি যে এই ক্ষেত্রে সরকারের অবস্থান, অর্থাৎ সমন্বয়টা কিভাবে করলে পরে এক সুবিধাজনক হয়? অর্থমন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যে সেপ্টেম্বর মাস থেকে বা 2 সপ্তাহের মধ্যেই তেলের দাম কমিয়ে আনতে পারবেন বা কমিয়ে আনা হবে, আমি মনে করি সরকারের পক্ষে বর্তমান যে ভারসাম্য অবস্থা বিরাজ করছে, সেই অবস্থায় তেলের দাম শুধুমাত্র কমিয়ে এনে সে ভারসাম্য বিঘ্নিত হবে এবং তার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া কঠিন হবে। এবং সেটার কারণ হচ্ছে সিএনজির দাম বাড়ানোর বিষয়টি যখন এসেছিল, ধাপে ধাপে গ্যাসের অন্যান্য কনজিউমারদের দাম না বাড়িয়ে সিএনজির দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমতা এবং সমন্বয় বিধানের জন্য। এখন যদি জ্বালানি তেলের দাম কমিয়ে আনা হয় এবং পরিবহন ভাড়ার উপরে তার প্রভাব যদি কার্যকর করতে হয়, তাহলে সিএনজির দাম কমাতে হবে এবং সিএনজির দাম কমানো সরকারের পক্ষে খুব কঠিন হবে। এই অবস্থায় ব্যবসায়ীরা যে কথা বলেছে, আমরাও বিভিন্ন সময়ে যে কথা বলেছি, মন্ত্রী মহোদয়কেও বিভিন্ন সময়ে আলোচনায় টেলিভিশনে বলেছি যে আপনি
তেলের দাম কমাবেন না, ঠিক আছে, তবে বিদ্যুতের দাম বাড়াবেন না। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ক্যাপটিভ প্ল্যান্টে যে ডিজেল বা যে তরল জ্বালানি ব্যবহার হয় তার দাম কমিয়ে আনুন। ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস ব্যবহার করা হয়, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা পণ্য উৎপাদনে সেই বিদ্যুৎ ব্যবহার করে, যারা গ্রিড বিদ্যুৎ ব্যবহার করে এবং জ্বালানি তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে, তাদের মধ্যে বড় ধরনের অসমতা রয়ে গেছে এবং তারা অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে এবং বাণিজ্যিকভাবে তারা শামসুল আলম, বৈষম্যের আমরা শিকার হয়েছে। আবার একটু নসরুল হামিদের কাছে যাচ্ছি, ফিরে এসে আবার আপনার কাছে আসবো। নসরুল হামিদ, দাম সমন্বয়ের ক্ষেত্রে আমরা শামসুল আলমেরও যেই মত পাচ্ছি যে দামটি অবশ্যই কমানো উচিত নয়, বরং অন্যান্য খাতে যে বিভিন্ন অসমতা রয়েছে সেই জিনিসগুলি সমন্বয় করা যায় কিভাবে, জনাব নসরুল হামিদ? এটা ঠিক কথা যে আমাদের একটা সমন্বয়ের জায়গায় আসতে হবে। আমি বারবার বলে আসছি যে আমরা বৃদ্ধি বা কমানোর কথা বলি না, আমরা বলি এটা সমন্বয় করা। গ্যাসকে প্রাইসটাকে রিস্ট্রাকচার করা দরকার, জ্বালানিগুলো কিভাবে আমরা রিস্ট্রাকচার করব সেটার কাজ চলছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে বিদ্যুৎ আমরা উৎপন্ন করছি, প্রাইভেট সেক্টরে কিন্তু 50% বিদ্যুতের যে জ্বালানি লাগছে তারা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসছেন এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট প্রাইস অনুযায়ী আমরা তাদেরকে প্রাইস দিচ্ছি সেই পরিমাণ জ্বালানিকে বা তেলের প্রাইসকে, এবং তেলটা কিন্তু পাস থ্রু। সো আমাদের এখানে কিন্তু কিছুটা হলো সাশ্রয়ী হচ্ছে। আরেকটা বিষয় হলো যে সরকার কেবল লসই করবে, লাভ করবে না, বা লাভই করবে লস করবে না, এই বিষয়টা কিন্তু ঠিক না। যা টাকা সরকার ইনভেস্টমেন্ট করছেন এটা কিন্তু পাবলিক ফান্ড, অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা, সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। এতদিন সরকার কম দামে তেল দিয়েছেন এবং তার অনেক টাকা ব্যাংকে লোন হয়ে গেছে, বিপিসির ভর্তুকি দিয়েছে, সেগুলো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আমরা মনে করছি সেই জায়গাটা একটা স্টেবল ভাব আসলে পরে তখন আমরা একটা সিস্টেমে চিন্তা ভাবনা করব। এই যে জ্বালানি উঠানামা করবে, প্লেট রেট অর্থাৎ প্লেট রেট যেটাকে বলা হয় ওয়ার্ল্ড মার্কেটের রেটটাকে, সেটার সাথে আমরা কিভাবে উঠানামা করাবো সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে। জি নসরুল হামিদ, এখন যখন ওয়ার্ল্ড মার্কেটের চাইতে ওয়ার্ল্ড মার্কেটের দাম কম আছে, তখন যেই কথাগুলি বলা হচ্ছে, ওয়ার্ল্ড মার্কেটে যখন দাম অনেক বেশি থাকবে তখন কিন্তু আবার ভিন্ন কথা বলা হবে। ফলে এইরকম কোনো দাবি যে বিশ্ববাজার থেকে যেহেতু কেনা হচ্ছে, বিশ্ববাজারের সঙ্গে একই রকম দাম বাংলাদেশে থাকবে, সেরকম কিন্তু আমরা দেখি না। আমি আবারও আপনাকে বলি যে এখন আমাদের বিপিসির যোগ হয়েছে মাত্র 3,500 কোটি টাকা, আমাদের এখন দেনা আছে প্রায় 29,000 কোটি টাকা। আপনি কিভাবে বলতে পারেন যে বিপিসি লাভে আছে? বিপিসি তো লাভ নাই, সরকারের প্রতিষ্ঠান লাভ করবে না, লসও করবে না, এক পারে চলবে। শামসুল হক স্যার যেটা বললেন যে কেন লাভ করবে, আমি তার সাথে একমত, কেন লাভ করবে, তাহলে এক পারে চলবে, তাহলে আমরা এক পারে আসি, এক পারে সমন্বয় করে তারপর আমরা সিদ্ধান্ত নেব। একটা বিষয় চিন্তা করতে হবে, আমরা এটাও চিন্তা করছি যে আগামী ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, যেন যানবাহনের ভাড়ার কথাই চিন্তা করেন, বিভিন্ন বক্তা বললেন যে তেলের দাম কমিয়ে দিলে ভাড়াও অর্ধেক হয়ে যাবে, তাই কি হবে কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনার বিষয় আছে। এখন আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমাদের এই বিষয়টা খুব স্পষ্ট, তেলের দাম মূল্য আমরা সমন্বয় করছি, গ্যাসের মূল্য সেগুলো রিস্ট্রাকচার আগামীতে আপনারা দেখতে পারবেন, কিন্তু তেল এই মুহূর্তে আমরা দাম কমাচ্ছি না। জি নসরুল হামিদ, অনেক ধন্যবাদ। আমরা শামসুল আলমের কাছে যাব যে যেই বিষয়টি বলা হচ্ছে যে বিশেষ করে বিপিসির একটা অনেক বড় দেনা আছে এবং সেই দেনাটা পরিশোধের জন্য তাদেরকে তেল বিক্রি করেই পরিশোধ করতে হবে। এখন তাদের কাছে একটা সুযোগ এসেছে এবং এই সুযোগের সদ্ব্যবহারটা কীভাবে করলে পরে মানুষেরও ক্ষতি হয় না এবং একই সঙ্গে বিপিসিও কোম্পানি হিসেবে একটা প্রতিষ্ঠার মানে দাঁড়িয়ে যেতে পারে, অর্থাৎ দেনার ব্যাপারটা যত কমানো সম্ভব। শামসুল আলম, ধারণাগত জায়গা থেকে একটা বিভ্রান্তি এখানে এসে গেছে। বিপিসি একটা পক্ষ, সরকার একটা পক্ষ, ভোক্তা একটা পক্ষ, এই তিনটা পক্ষকে ইন্ডিপেন্ডেন্ট সত্তা থেকে ভাবতে যে আমরা বিভ্রান্তির জালে জড়িয়ে পড়েছি। ভোক্তা আসলে সরকার, সব ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন হচ্ছে সরকার, আর সরকারের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হচ্ছে তারা বিপিসি। এই তিনটা এক ও অভিন্ন সত্তা, এটা ভাবতে ভুল করলে আমাদের সমস্যার সমাধান কঠিন হয়ে পড়বে। এখন আসেন যে মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বিপিসি
ক্ষতি স্বীকার করেছে বা সরকার ক্ষতি স্বীকার করেছে, সেই ক্ষতির টাকাটা কিন্তু আসলে জনগণেরই টাকা, এই ভোক্তারাই টাকাটা দিয়েছে। এবং সেই টাকা আমি তো আগেই বলেছি যে বিভিন্ন আপনার অর্থ বছরের বাজেটে সেগুলো সমন্বয় হয়ে গেছে, সেটার আর অবশেষ নেই। এবার আমরা ফিরে আসি, সরকার প্রতি বছরে যে গ্যাস খাত থেকে বলেন, তেল খাত থেকে বলেন যে রেভিনিউ নিয়ে যায়, সেই রেভিনিউর একটা অংশ জ্বালানি খাত উন্নয়নে ডেভেলপমেন্ট বাজেটে ফিরে আসার কথা, কিন্তু সেটা ফিরে আসছে না। আলম, নসরুল হামিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।